আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হাম উপসর্গ নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি আছে ৬২ শিশু। গত ২৪ ঘন্টায় ১০ শিশু চিকিৎসা নিতে এসেছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ শিশু। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের সাথে। নাহিদ, আমরা দেখতে পাচ্ছি হামের সংক্রমণ দিন দিন বাড়ছে। নতুন করে আছে কজন শিশু আক্রান্ত হয়েছে এবং এই বিষয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলি, আক্রান্তর সংখ্যা তো দিন দিন বাড়ছে। এখানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ শিশু কিন্তু ভর্তি হয়। এছাড়া হাম উপসর্গ নিয়ে এখানে আসে, তারপরে এখান থেকে অনেকে ফেরতও যায়, কারণ বেড সংকট কিন্তু হাসপাতাল জুড়ে রয়েছে। যারা চিকিৎসা নিতে এখানে এসেছে দূর দূরান্ত থেকে, তারা অনেকটাই বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপরে এই হাসপাতালে অনেকেই এসেছে। তারাও অনেকে অপেক্ষা করছে জরুরি বিভাগের সামনে, অনেকে উপসর্গ পরীক্ষা করার জন্য হাম আছে কিনা, রয়েছে কিনা, কারণ জ্বর, ঠান্ডা, কাশি কিন্তু বাচ্চাদের এই সময়টা লেগেই রয়েছে। তো শরীরে র্যাশ নিয়ে অনেক বাচ্চারাই এখানে, অভিভাবকরা বাচ্চাদের নিয়ে এখানে এসেছে। পুরো হাসপাতালের চিত্র এখন হামের প্রকোপ রয়েছে, কারণ এখানে প্রতি দিন যেমন চিকিৎসা নিতে শিশুরা এখানে আসে, তেমনি কিন্তু তারা চিকিৎসা নিয়ে কিন্তু বাড়িও ফিরে যায়। আজকেও ১২ শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, যারা সিভিয়ার পর্যায়ে ছিল। এখন ওয়ার্ডে যেসব রোগীরা ভর্তি রয়েছে, শিশুরা ভর্তি রয়েছে, তাদের অবস্থা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল, কারণ হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালগুলোতে তেমন ভর্তি হয় না। বেশিরভাগই ভর্তি হচ্ছে হাম পরবর্তী নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও এই যে ডায়রিয়া নিয়ে। তাই এখানে কিন্তু চাপটা অনেকটা বেশি। শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল নয়, আশপাশে যে মহাখালী ডিএনসিসি হাসপাতাল রয়েছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে, সব হাসপাতালের চিত্র কিন্তু একই। কারণ সেই প্রত্যন্ত গ্রাম থেকে যেসব বাচ্চারা অভিভাবকের সাথে আসছে, তারা অনেকটাই বেশি দেরি করে ফেলেছে ডাক্তাররা বলছেন, কারণ এই ৩-৪ দিনের তাদের একটা ধকল, তারপর ধকল সামলিয়ে ঢাকায় এসে চিকিৎসা নেওয়া, সেটি কিন্তু অনেকটাই তাদের বেগ পেতে হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই চিকিৎসকরা বলছেন, যদি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে হাসপাতালগুলোকে আরও উন্নত করা যেত, হাম ওয়ার্ড হিসাবে গণ্য করা যেত, আরও ভালোভাবে পরিচালনা করা যেত, তাহলে হয়তো ঢাকায় এসে এই যে ভোগান্তি, সেটি কিন্তু পড়তে হতো না। এছাড়া এই যে ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করা, সেটি তারা বলছিলেন। ভিটামিন এ ক্যাপসুল যদি ৬ মাস থেকে ৯ মাস বয়সী বাচ্চারা এখন নিয়মিত পায়, তাহলে এই হাম রুবেলা থেকে অনেকটাই মুক্তি মিলবে, তারা এইগুলো বলছিলেন। মিলি, জানছিলাম হাম প্রাদুর্ভাবের খবর। সরবরাহ বাড়ার পরও জ্বালানি তেলের হাহাকার যেন থামছে না। রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে সেই আগের দীর্ঘ লাইন। যানবাহন চালকদের ভোগান্তির যেন অন্ত নেই। এরপরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, তেল সরবরাহ বৃদ্ধির পরও আসলে মানুষজনের এত দীর্ঘ লাইন, এত ভোগান্তি কেন? পাম্প মালিকরা আসলে কি বলছেন? আমি এখন রমনা ফিলিং স্টেশনে রয়েছি। এখানে কিছুক্ষণ আগে তেল দেওয়া শুরু হয়েছে এবং তেল নেয়ার জন্য ভোর থেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন এখানকার যে গ্রাহকরা, যারা তেলের জন্য এসেছেন। এবং আমি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, গ্রাহকরা যারা রয়েছেন, চালকরা, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যে বক্তব্য, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদেরকে সরবরাহ, অর্থাৎ যে কয়েকটি পেট্রোল পাম্পে রাজধানীতে তেল মোটামুটি পাওয়া যায়, তার কিন্তু একটি হচ্ছে এটি। এজন্য এখানকার পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের পর্যাপ্ত তেল রয়েছে এবং তেল দেওয়া হচ্ছে। এবং গতকালের তাদের যে পরিসংখ্যান কয়েকদিনের, এই দুপুরের দিকে অর্থাৎ ১২টার দিকেই তাদের এই তেল দেওয়া শুরু হয় এবং রাত ৯টা পর্যন্ত তেল দিয়ে হয়তোবা শেষ হয়ে গিয়েছিল গতকালের তাদের যে তথ্য। এবং এছাড়াও গ্রাহকরা যারা বলছেন যে রাজধানীর এখনও কিন্তু বেশ কয়েকটি যে ছোট ছোট ফিলিং স্টেশন রয়েছে, সেখানে তেল নেই। এই জন্যই তারা বড় যে স্টেশনগুলো রয়েছে, ফিলিং স্টেশন, সেখানেই ভিড় করেন। তার মধ্যে এটি একটি। এবং আমি মেঘনা ফিলিং স্টেশনে গিয়েছিলাম পরিবাগে সকালের দিকে, সেখানেও দেখলাম লম্বা লাইন। এবং যে বিজয় সরণি এলাকায় যে ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে, সেখানেও দীর্ঘ লাইন। অর্থাৎ তারা বলছেন যে সরকার যেহেতু বলেছে পর্যাপ্ত মজুদ রয়েছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এসে চিত্রটা কিছুটা ভিন্ন। অর্থাৎ বড় যে ফিলিং স্টেশনগুলো, যেমন আজকে যেটি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এরকম এর ছাড়াও যে ছোট ছোট ফিলিং স্টেশন রয়েছে, সেখানে যদি তেল সরবরাহ যদি স্বাভাবিক থাকে, তাহলে হয়তো বা চাপ কিছুটা কমে যাবে। দর্শক, এতক্ষণ জানছিলাম জ্বালানি সংকটের খবর।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আহত ছাত্রদের হাসপাতালে দেখতে গেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সাথে সাক্ষাৎ করেন সাদিক কায়েম। সিটি কলেজের অধ্যক্ষ জানান, কলেজের নিয়মিত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা বহাল রাখা হয়েছে। গতকাল ক্যাম্পাসের জুলাই আগস্টের একটি গ্রাফিতির ক্যাপশনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে 15 জন আহত হয়। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কীভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি, যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্য ওখানে উপস্থিত ছিল হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়ক মহাসড়কের দুপাশ দখল করে চলছে 2 শতাধিক অবৈধ বালুর ব্যবসা। লোক দেখানো কিছু অভিযান চললেও স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকা। চাঁদপুরে একের পর এক গড়ে উঠছে অবৈধ বালুর ব্যবসা। এর দৌরাত্মে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, চরম হুমকির মুখে জনস্বাস্থ্য, বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বালুর ব্যবসা নয়, এ তো চোখের বালি। হঠাৎ দেখে মনে হতে পারে মরুভূমি। চাঁদপুরে বেড়েই চলেছে অবৈধ বালুর স্তূপ ব্যবসার পরিধি। টেরাগঞ্জ থেকে আলীগঞ্জ, চাঁদপুর কুমিল্লার ব্যস্ততম মহাসড়কের পাশে 1 কিলোমিটার জুড়ে অন্তত 15টি বালুর ব্যবসা কেন্দ্র। চাঁদপুর লক্ষ্মীপুর মহাসড়ক সহ চাঁদপুরের প্রতিটি উপজেলায় বিভিন্ন সড়কের দুপাশে চলছে রমরমা অবৈধ বালুর ব্যবসা। টাকের কাছ থেকে বালু ফুটতেছে, মানুষ হাঁটাচলা করতে পারে না, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। বালুর কারণে চোখে সমস্যা, ঠিক আছে, নিঃশ্বাস নিতে সমস্যা। অবিরত উঠছে ধুলাবালি, বাড়ছে পথচারীদের স্বাস্থ্য ঝুঁকি। যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা। রাস্তাতে বালু থাকার কারণে এটা স্লিপ করানোর সমস্যা দেখা গেছে যে দুটা গাড়ি ক্রস করতেছে, এটা ওভারটেক করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন এই অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়। এসব বিষয়ে মুখ খুলতে নারাজ বেশিরভাগ বালু ব্যবসায়ী। তবে একজনের দাবি, তার ব্যবসা চলছে বৈধভাবে। আমরা নেট দেই চতুর্পাশে, তারপরে গাড়ির পর্দা দিয়া ব্যবহার করি, যেটা আইন কানুন প্রশাসনিকভাবে আছে সেভাবেই আমরা করি। অচিরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরে। আমরা ইতিপূর্বে বেশ কিছু প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ প্রশ্ন করে তাদেরকে জরিমানা সহ তাদের কিছু নির্দেশনা দিয়েছি। আইন অমান্য করে যদি আবার পুনরায় সে ধরনের কাজ করে, তাদের বিরুদ্ধে পুনরায় আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ বালু উত্তোলন ব্যবসার মহোৎসবে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা। জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অবৈধ বালুর ব্যবসা। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অভ্যন্তরীণ দ্বন্দ্বের নাটোর রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। আন্তজেলার পাশাপাশি বন্ধ হয়ে গেছে রাজশাহীর সাথে রাজধানী ঢাকার সরাসরি বাস চলাচল। সকালে নাটোর থেকে স্থানীয় বাস মালিকদের কিছু বাস ঢাকা অভিমুখে ছেড়ে যায়, তবে বেশিরভাগই দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। চাঁপাই নবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহী বাস মালিকদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যায় নাটোর রাজশাহী রুটে বাস চলাচল। নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানিয়েছেন, আজ রাজশাহীতে উভয় মালিক সমিতির বৈঠকে বসার কথা রয়েছে। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।